শুরু করছি আমাদের আজকের গল্প অর্ধমানব। আপনার স্ত্রীর পেটে সাপের বাচ্চা। ডক্টরের মুখে এমন কথা শুনে খুবই অবাক হই আমি। নিমেষেই খবরটা পুরো হসপিটালে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। দলে দলে মানুষ আসতে শুরু করলো আমার স্ত্রীকে দেখতে। আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কি হচ্ছে এসব? আর এই ডক্টর এগুলো কি বলছে? একটা মানুষের পেটে সাপের বাচ্চা কি করে থাকতে পারে? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, কি বলছেন আপনারা এগুলো? ডক্টর বলল, সেটা তো আমরাও বলি, একটা মানুষের পেটে সাপের বাচ্চা আসবে কোথা থেকে? কিন্তু আমরা সত্যি বলছি। আমি ডাক্তারকে বললাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে আমার স্ত্রীর পেটে একটা সাপের বাচ্চা আছে। ডক্টর যে পরীক্ষা করেছে সেখানে স্পষ্টভাবে প্রমাণিত যে এটা মানুষের বাচ্চা নয়। ডক্টর আমাকে সেই প্রমাণগুলো এনে দেখালো। আমি সেটা দেখে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না। ডক্টর আমাকে আরও বলল, আপনার স্ত্রীর পেটে যে সাপের বাচ্চা সেটা বললে ভুল হবে। আমরা ভালো করে পরীক্ষা করে জানতে পারলাম এটা সাপের বাচ্চাও না, আবার পুরো মানুষেরও বাচ্চা নয়। এটা হলো একটা অর্ধমানব, মানে অর্ধেক অংশ হলো সাপ আর বাকি অর্ধেক হলো মানুষের মতো। ডক্টরের কথা শুনে আমার শরীরটা কাঁটা দিতে শুরু করলো। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, এই ভয়ঙ্কর বাচ্চাটাকে নষ্ট করে দিন। এজন্য পরে যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি হয়। ডক্টর বলল, ক্ষতি হবে কিনা তা জানি না, তবে এই বাচ্চাটাকে কোনোভাবেই নষ্ট করা সম্ভব নয়। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন নষ্ট করা সম্ভব নয়? ডক্টর বলল, আপনার স্ত্রীর সমস্যা হতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, সমস্যা হতে পারে মানে? ডক্টর বলল, আপনার স্ত্রীর পেটে বাচ্চার বয়স হলো ৮ মাস। ডেলিভারির মাত্র আর ২ মাস বাকি। এখন যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে চান তাহলে আপনার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। কিন্তু মাকে কি বলবো? মা যদি এসব জানতে পারে তাহলে আমার স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। মা আরও বলেছে, যদি প্রথম সন্তান ছেলে না হয় তাহলে নাকি খবর আছে। ছেলে সন্তান তো দূরের কথা, আমার স্ত্রীর পেটে হলো একটা সাপের বাচ্চা। এই কথা মাকে বলবোই বা কি করে? ও, আপনাদের সাথে তো এখনো পরিচয় হয়নি। আমি হলাম জুনায়েদ, শহরে ভালো একটা কোম্পানিতে চাকরি করি। আর ডক্টর যার কথা বলল, মানে আমার স্ত্রী, ওর নাম হলো নীলা। আমরা বিয়ে করেছি ২ বছর হলো। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল। কাজের জন্য আমাকে বেশিরভাগ সময় শহরে কাটাতে হয়। সপ্তাহে ২-১ বার আসা হয় গ্রামে। আমার স্ত্রী নীলা আমার বাবা মার সাথে আমাদের গ্রামেই থাকে। ২ বছর পর নীলা প্রেগনেন্ট হয়েছে। আমি এই খবর শুনেই খুব খুশি হয়েছি। আজ বাড়িতে এসেই নীলাকে হসপিটালে নিয়ে আসি পরীক্ষা করার জন্য যে বাচ্চাটা ছেলে না মেয়ে। আর হসপিটালে যা সব ঘটে গেল তাতে আপনারা তো দেখতেই পেলেন। ডক্টর এসে জানালো আমি এখন নীলাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। এত সব ঘটনার কিছুই নীলা জানে না। ওকে কিছুই জানাইনি, ও চিন্তা করবে তাই। আমি নীলাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। নীলাকে দেখে সব মানুষগুলো সরে যাচ্ছিল। নীলা আমাকে জিজ্ঞাসা করলো, সবাই সরে যাচ্ছে কেন আমায় দেখে? আমি বললাম, তুমি তো প্রেগনেন্ট, তাই সবাই যাওয়ার জন্য জায়গা দিচ্ছে। আমরা দুজনে বাড়ি ফিরে আসলাম। আসতেই মা জিজ্ঞাসা করলো, জুনায়েদ, বাচ্চাটা ছেলে না মেয়ে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মা, বাচ্চাটা ছেলে। আমার কথা শুনে মা খুবই খুশি হলো আর বলল, চলো বৌমা, তোমাকে খেতে দিই। সেদিন রাত্রের ঘটনা। নীলা শুয়েছিল, আমি বাইরে গিয়েছিলাম। রুমে ঢুকেই আমি খুব অবাক হলাম। নীলা শাড়ি পরেছিল। আমি খেয়াল করলাম নীলার সম্পূর্ণ পেট নীল বর্ণ ধারণ করেছে। ওর পেট দেখতে কি যে ভয়ঙ্কর লাগছিল, কি বলবো আপনাদের। আর সাথে সাথে পুরো শরীরটাও। এমন দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি আস্তে আস্তে নীলার দিকে এগিয়ে গেলাম আর ভয়ে ভয়ে ওর পেটে হাত রাখলাম। আমি ওর পেটে হাত রাখতেই ওই নীল বর্ণটা আস্তে আস্তে হারিয়ে গেল। আমার হাতের স্পর্শে নিমেষেই হারিয়ে গেল ওই নীল রংটা। আমার হাতের স্পর্শে নীলার ঘুম ভেঙে গেল। নীলা উঠে একটু হেসে আমাকে জিজ্ঞাসা করলো, কি করছো? আমি নীলাকে বললাম, দেখছিলাম আমাদের বাবুটা কি করছে। আমার কথা শুনে নীলা হাসতে লাগলো আর বলল, কাছে এসো। আমি নীলার কাছে গেলাম। নীলা বলল, তোমার কানটা আমার পেটের কাছে নাও আর বাবুকে জিজ্ঞাসা করো ও কি করছে। আমি নীলার কথায় ভয় পেলাম। একটু আগে যা দেখলাম তারপর নীলার পেটের কাছে যেতে খুব ভয় লাগছে।
কিন্তু নীলাকে তো বুঝতে দিলে চলবে না যেগুলো আমি দেখেছি। তাই বাধ্য হয়ে এই নীলার পেটের কাছে আমার কানটা নিতে হলো। এবার নীলা আমাকে বলল, জিজ্ঞাসা করো বাবু তুমি কি করছো। কি বলবো আপনাদের, আমার কি যে ভয় লাগছিল। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, বাবু তুমি কি করো। আমি হঠাৎ নীলার পেটের ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমার গলা শুকিয়ে গেল। একটা মানুষের পেট থেকে এসব ভয়ঙ্কর শব্দ আসতে পারে কিভাবে। নীলা আমাকে জিজ্ঞাসা করলো, কি শুনতে পেলে। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, আমি কি শুনতে পেয়েছি সেটা তুমি শুনতে পাওনি। নীলা বলল, কই না তো, আমি কিছু শুনতে পাইনি। কি আজব ব্যাপার, দুজনেই পাশাপাশি বসে আছি, আমি যা শুনতে পেলাম নীলা তা শুনতে পেল না। নিশ্চয়ই এখানে কিছু একটা গোলমাল তো আছেই। আমি আর কথা বাড়ালাম না, নীলাকে নিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলার কথা, আমি আমার বাইকের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। বাইকের চাবি খুঁজতে খুঁজতে আমার চোখটা খাটের নিচে গেল, আর আমি দেখতে পেলাম খাটের নিচে বড় কিসের যেন একটা খোসা পড়ে আছে। আমি বাইরে বের করে খুবই অবাক হলাম, এটা কোনো একটা বড় সাপের শরীরের পুরাতন চামড়া, কিন্তু এটা আমার বিছানার নিচে আসলো কিভাবে। এবার আমার একটু সন্দেহ হতে শুরু করলো। নীলার পেটে সাপের বাচ্চা, অন্যদিকে খাটের নিচ থেকে সাপের চামড়া পাওয়া মোটেও কাকতালীয় ব্যাপার নয়। নিশ্চয়ই কোনো একটা সাপ তো আমাদের ঘরে আসেই। কিন্তু দীর্ঘ ৩ বছর ধরে নীলার সাথে থাকছি, কখনো তো এসব মনে হয়নি যে নীলার ঘরে কেউ এসেছিল। আমার মাথা কাজ করছিল না, কি হচ্ছে এগুলো আমার সাথে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি নীলাকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, তুমি কি কখনো আমাদের ঘরে কোনো সাপ দেখেছিলে। নীলা অবাক হলো আর জিজ্ঞাসা করলো, সাপ কোথা থেকে আসবে আমাদের রুমে। আমি বললাম, না না, এমনি জিজ্ঞাসা করলাম। নীলা আমার প্রশ্ন শুনে ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইল। আমিও আর কিছু বললাম না, চলে গেলাম আমার বন্ধুর বাড়িতে আর বন্ধুকে সব খুলে বললাম। বন্ধু আমার কথা শুনে খুবই অবাক হলো আর আমাকে বলল, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো তোর সাপুরের সাথে দেখা করা দরকার, যিনি সাপ সম্পর্কে সবকিছু জানেন। আমার বন্ধু আমাকে বলল, তুই তোর স্ত্রীকে ওনার কাছে দেখিয়ে নিয়ে আয়। আমি বাড়ি ফিরে এলাম, এসেই দেখি মা নীলাকে বকছে। নীলা কি যেন করেছে তার জন্য। আমি আর মাকে কিছু বললাম না, হয়তো নীলার কোনো দোষ ছিল। পরে নীলা ঘরে এলে জিজ্ঞাসা করলাম, মা তোমাকে বকছিল কেন। নীলা বলল, খাইনি বলে। আমি নীলাকে বললাম, যাও খেয়ে এসো। নীলা গিয়ে খেয়ে আসলো। আমরা শুয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে মায়ের চিৎকারের আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙলো। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম আর এসে দেখি মা উঠোনের মাঝখানে পড়ে আছে। আমি মাকে তুলে ঘরে নিয়ে আসলাম। কিছুক্ষণ পর মায়ের হুঁশ এলো। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে তোমার সাথে। মা বলল, একটা বড় সাপ তাকে ছোবল দিতে চেয়েছিল, আর সাপটা নাকি অনেক বড়, ওর আকার নাকি মানুষের থেকেও অনেক বড় হবে। এবার আমার পুরোপুরি বিশ্বাস হলো এটা একটা সাপেরই খেলা। নীলার পেটে সাপের মতন বাচ্চা আর মাকে ভয় দেখানো, এটা ওরই কাজ। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কাল ওই সাপুরের সাথে দেখা করবই। পরের দিন সকালবেলা আমি নীলাকে বললাম, আমরা একটা জায়গায় যাব, রেডি হয়ে নাও। নীলা জিজ্ঞাসা করলো, কোথায় যাব। আমি বললাম, গেলেই বুঝতে পারবে। আমি নীলাকে নিয়ে ওই সাপুরের আস্তানায় চলে গেলাম। আমার বন্ধু আমাদের কথা বলে রেখেছিল আগে থেকেই। আমাদের দেখেই সাপুরে বলল, বসে পড়ো এখানে। আমরা দুজনে বসে পড়লাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওই সাপুরে খুব ভয় পেয়ে গেল। সাপুরে ভয়ে ভয়ে বলল, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো ও তোমাদের সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। ও খুব ভয়ানক এবং শক্তিশালী, ওকে আটকানোর ক্ষমতা কারো নেই। এই কথাটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। নীলা তো ভয়ের চোটে আমাকে জড়িয়েই ধরেছে আর বলছে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে। আমি নীলাকে বললাম, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। নীলা আমাকে আরো জিজ্ঞাসা করলো, ওই লোকটি কি বলছে এসব, কে আমাদের বাঁচতে দেবে না, কে মেরে ফেলবে আমাদের। আসলে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে নীলাকে সত্যি কথাটা বলতেও পারছি না। আমি নীলাকে বললাম, চলো আমরা এখান থেকে চলে যাই। আমি নীলাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি আসতেই নীলা রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। আসলে মেয়েটা খুব ভয় পেয়েছে। ওই সাপুরে যেভাবে মেরে ফেলার কথাগুলো বলেছে, যে কেউই ভয় পেয়ে যাওয়ারই কথা। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমি কি সত্যি কথাটা নীলাকে বলে দেব, কিন্তু সত্যি কথাটা যদি নীলা জানতে পারে তাহলে তো সহ্যই করতে পারবে না।
আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিন্তু একটা বিষয় ভেবে আমার খুব অবাক লাগছে যে ওই সাপটা কেন আমাদের পিছনেই পড়লো, আর কি বা তার পরিচয়। ওর যদি কোনো ক্ষতি করার থাকতো তাহলে তো এতদিনে করে ফেলতে পারতো, কিন্তু আজব ব্যাপার, আজ পর্যন্ত আমার পরিবারে কেউই এই সাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে এই সাপটা কি চাচ্ছে? আমি আমার কথাগুলো আমার পরিবারের সাথে শেয়ার করতে পারছি না, শুধু নীলার জন্য। মা যদি জানতে পারে এইসব ঘটনা তাহলে নীলাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। বিষয়গুলো নিজের মধ্যে চেপে রাখতে রাখতে আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। আমি বাইরে বেরিয়ে এলাম বাইরের আলো বাতাস নিতে। আমি সরাসরি আমার বন্ধুর বাসায় চলে গেলাম। গিয়েই সবকিছু খুলে বললাম যা যা ওই সাপুরের ওখানে হয়েছে। বন্ধু সব শুনে বলল, যখন সাপুরে বলেছে তাহলে নিশ্চয়ই এটা শক্তিশালী কিছু একটা হবেই। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি করব এখন, তুই বলে দে। বন্ধু বলল, চিন্তা করিস না, ওপরওয়ালা একটা না একটা রাস্তা ঠিকই বার করে দেবে। আমার বন্ধু আমাকে বলল আমাদের গ্রামে নাকি একজন কবিরাজ আছেন, যিনি সব ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ করেন। ওনার সাথে একবার দেখা করলে কেমন হয়, যদি উনি তোকে কোনো সাহায্য করতে পারেন। আমি বললাম, চল তাহলে এক্ষুনি কবিরাজ সাহেবের কাছে গিয়ে দেখা করে আসি। আমি আমার বন্ধুকে নিয়ে সেই কবিরাজের বাড়ি চলে গেলাম। আমরা গিয়ে দেখি উনি বাড়িতেই আছেন। আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। উনি আমার কথা শুনে আমাকে বলল, নিশ্চয়ই তোমার ঘরে ভয়ঙ্কর শক্তিশালী সাপ প্রবেশ করেছে। আমি বললাম, এর হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় নেই? কবিরাজ বলল, আমার বাড়ির চারপাশে একটা তাবিজ দিয়ে বন্ধ করতে হবে। কবিরাজ সাহেব আমাকে একটা তাবিজ দিল আর বলল, এটা তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিও, আর খেয়াল রেখো এটা যেন তার হাত থেকে কখনো খোলা না হয়। কবিরাজ সাহেব আরও বলল, উনি কাল আমাদের বাড়িতে এসে চারপাশ বন্ধ করে দিয়ে যাবেন। আমি ওখান থেকে চলে আসলাম আর এসেই নীলাকে এই তাবিজটা পরিয়ে দিলাম আর বললাম, আমার হুকুম ছাড়া এই তাবিজ কখনো খুলবে না। পরের দিন সকালবেলা কবিরাজ সাহেব আমাদের বাড়িতে আসলো আর বাড়ির চারপাশে তার তাবিজগুলো পুঁতে দিল আর আমাকে বলল, আর কোনো সমস্যা নেই, আমি বাড়ির চারপাশ বন্ধ করে দিয়েছি, এই সাপ আর ভেতরে ঢুকতে পারবে না। কবিরাজ সাহেব আমার সাথে কথা বলা শেষ করে চলে গেল। আসলে আমি তখন বুঝতে পারিনি ওনার সাথে এটাই আমার শেষ কথা। পরদিন সকালবেলার কথা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বন্ধুর ফোন এলো আর ও আমাকে জানালো কবিরাজ সাহেব আর বেঁচে নেই, উনি মারা গেছেন। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে মারা গেল উনি? আমার বন্ধু বলল, ওনাকে সাপে কেটেছে, তুই তাড়াতাড়ি ওনার বাড়িতে চলে আয়। আমি ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগলাম আর কবিরাজ সাহেবের বাড়িতেই চলে গেলাম। গিয়ে দেখি তাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। আমার বন্ধু আমাকে বলল, বিভিন্ন জেলা থেকে নামি দামি ওঝারা এসেছে, কিন্তু কেউ বিষ নামাতে পারছে না। সবাই একই কথা বলছে, এ কোনো সাধারণ সাপের বিষ নয়, এটা হলো এক ভয়ঙ্কর সাপের বিষ। এর বিষ নামানোর ক্ষমতা নাকি কারণ নেই। আমার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না যে এটা ওরই কাজ। আমাদের সাহায্য করার জন্য কবিরাজ সাহেবকে মেরে ফেলেছে, আর কিছু করার নেই। কবিরাজ সাহেবকে পাশের কবরস্থানেই দাফন করা হলো। সারাদিন কবিরাজ সাহেবের বাড়িতেই ছিলাম। ওনাকে দাফন করার আগ পর্যন্ত আমি আর আমার বন্ধু ওই বাড়িতেই কাটালাম। তাই বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বন্ধুকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরেই আমি আমাদের রুমের দিকে যেতে থাকি। আমি আমাদের রুমে ঢুকেই একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি দেখতে পেলাম মস্ত বড় একটা সাপ আমার স্ত্রী নীলাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। সাপটা নীলাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য দেখা মাত্রই আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। বাড়ির সবাই আমার চিৎকারের আওয়াজ শুনে আমার রুমে দৌড়ে এলো। কিন্তু আজব ব্যাপার কি জানেন, বাড়ির সবাই ওখানে আসার আগেই সাপটা ওখান থেকে চলে গেল। আমার চিৎকার করার শব্দ শুনেই সাপটা নীলাকে ছেড়ে দেয় আর নিমেষেই ঘর থেকে পালিয়ে যায়। সবাই আমার রুমে এসে জিজ্ঞাসা করতে থাকলো, জুনায়েদ কি হয়েছে তোর, এইভাবে চিৎকার দিলি কেন? মা জিজ্ঞাসা করলো, কিরে বাবা কথা বল, কি হয়েছে, কেন চিৎকার দিলি? আমার চিৎকারের শব্দে নীলারও হুঁশ ফিরে এসেছে। মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে কেন চিৎকার দিলাম, কিন্তু আমি কোনো কথাই বলতে পারছিলাম না। ভয়ের চোটে আমার গলা শুকিয়ে গেছে, ফলে আমার মুখ দিয়ে কোনো কথাই বার হচ্ছে না। মা এবার নীলার কাছে গেল আর নীলাকে জিজ্ঞাসা করলো, বৌমা কি হয়েছে তোমাদের রুমে, যে জুনায়েদ এইভাবে চিৎকার দিল? নীলা বলল, কই কিছুই তো হয়নি, আমি তো শুয়েই ছিলাম, আর আপনার ছেলের চিৎকারের আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি মাকে বললাম, মা আমি পানি খাবো।
মা ভালোই বুঝতে পেরেছে আমি অনেক বেশি ভয় পেয়েছি আর ঘাবড়েও গিয়েছি। মা আমার জন্য পানি নিয়ে এলো। আমি পানিটুকু খেলাম। মা আমার মাথায় হাত বুলাতে থাকলো আর জিজ্ঞাসা করলো, বাবা এখন একটু বলতো চিৎকার করলি কেন? আমি মনে মনে ভাবলাম, একটা সাপ যে নীলাকে জড়িয়ে ধরেছিল এ কথা মাকে বলা যাবে না, বললে সমস্যা হতে পারে। আমি মাকে বললাম, মা আমার রুমে আমি বড় একটা সাপ দেখেছি। মা জিজ্ঞাসা করলো, কেমন সাপ? আমি মাকে বললাম, মা সাপটা অনেক বড়, একটা মানুষকেও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে থাকতে পারবে। মা বলল, বুঝতে পেরেছি, ওই দিন আমি যেই সাপটা দেখেছি তুইও আজ ওই সাপটাই দেখেছিস। মা আমাকে আরো জিজ্ঞাসা করলো, এই সাপটা কেন আমাদের পেছনে পড়ে আছে, আর এটা কোনো সাধারণ সাপ হতেই পারে না, কারণ সাধারণ কোনো সাপ আকৃতিতে এত বড় হয় না, নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার এখানে আছেই। মা আমাকে বলল, একটা কথা বলতো। আমি বললাম, কি কথা মা? মা বলল, তুই কি আমাদের থেকে কিছু গোপন করছিস? আমি খানিকক্ষণ চুপ থাকার পর বললাম, কই না তো। মা আর কিছু বলল না। মা বলল, ঠিক আছে তোরা দুজন শুয়ে পড়। মা আমাদের রুম থেকে চলে গেল। নীলা আমাকে জিজ্ঞাসা করলো, আজকাল কি হয়েছে বলো তো তোমার? তুমি কেমন জানি হয়ে গেছো, আর কি সব নিয়ে সারাদিন টেনশন করো? তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? কিসের এত টেনশন তোমার? আমি সত্যি কথাটা বলতে চাই না। নীলাকে বললাম, তেমন কিছু না, শরীরটা ভালো যাচ্ছে না। নীলা বলল, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমি শুয়ে পড়লাম আর নীলা আমার মাথায় হাত বোলাতে থাকলো। নীলা হাত বোলানোর ফলে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঠিক মধ্যরাতে কারোর গোঙানোর শব্দে আমার ঘুম ভাঙলো। আমি উঠে বিছানায় বসলাম। খেয়াল করলাম নীলা ব্যথায় ছটফট করছে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর পুরো শরীর যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমি নীলার দিকে একটু গভীর দৃষ্টিতে তাকালাম আর তাকিয়ে খুবই অবাক হলাম। আমি খেয়াল করলাম নীলার সমস্ত শরীর যেন নীল বর্ণ ধারণ করছে। এতটা নীল হয়েছে যে ওই নীল আলোয় নীলার সমস্ত শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আরো খেয়াল করলাম নীলার পেটের ভেতর থেকেও শব্দ আসছে। নীলা যেমন শব্দ করছে ঠিক নীলার পেট থেকেও একই শব্দ ভেসে আসছে। ভয়ের চোটে আমার শরীর হিম হয়ে গেল। আমি ভয়ে ভয়ে নীলাকে ডাকলাম। কিছুক্ষণ পর নীলা ওর চোখ খুলল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এমন করছো কেন নীলা? নীলা বলল, তার পেট সহ সমস্ত শরীর প্রচণ্ড ব্যথা করছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা বিষের প্রভাব। সারা শরীর নীল হয়ে যাওয়া, শরীরে ব্যথা হওয়া, এসব বিষের জন্যই হচ্ছে। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। নীলা ঘুমিয়ে পড়ল। আমি বাকি রাতটুকু আর ঘুমালাম না। শুধু বসে বসে ভাবলাম কি করা যায়। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমি আমার মোবাইলটা বের করলাম আর নেটে সার্চ করলাম এই সাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। আমি খুঁজতে খুঁজতে এমন একজন লোকের নাম নেটে খুঁজে পেলাম যিনি সকল প্রকার সাপের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারেন। আমি ওনার সম্পর্কে সবকিছু গুগল থেকে বার করলাম। আমি জানতে পারলাম উনি একজন শক্তিশালী ওঝা। উনি আমাদের এলাকার উল্টো পাশে হিমালয়ের কাছেই থাকেন। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কাল ওনার সাথে দেখা করতে আমি ওনার আশ্রমে যাব। পরদিন সকালবেলা আমি আমার বন্ধুকে ফোন দিলাম আর বললাম আমি হিমালয়ে যাব, তুই কি আমার সাথে যেতে পারবি? আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো, কিন্তু হিমালয়ে কেন? আমি বললাম যেতে যেতে বলবো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আমি যেতে যেতে আমার বন্ধুকে সব বললাম। আমরা আশ্রমে 1 ঘন্টার মধ্যে পৌঁছেও গেলাম। আমি ওখানে গিয়ে ওঝাকে সব খুলে বললাম। এই ওঝা আমার সব কথা শুনে বলল, তোমার ঘটনা শুনে মনে হচ্ছে এটা কোনো ইচ্ছাধারী নাগের কাজ। উনি আরো বলল, ওনাকে আমাদের বাড়িতে যেতে হবে, তবেই উনি কিছু করতে পারবেন। আমি ওনাকে আমার সাথে নিয়ে এলাম। রাস্তায় আসার সময় নীলার সব কথাও আমি ওনাকে বললাম, কিন্তু আজব ব্যাপার, উনি আমার সাথে একটাও কথা বলেনি গাড়িতে থাকা অবস্থায়। আমরা বাড়িতে এসে গেলাম। বাড়িতে এসেই আমি নীলা আর মাকে ডাকলাম আর বললাম, দেখো কাকে নিয়ে এসেছি। নীলা বাইরে বেরিয়ে এলো। নীলা বাইরে আসতেই ওই ওঝা দৌড়ে গিয়ে নীলার টুটি মানে নীলার গলাটা চেপে ধরলো আর বলতে থাকলো, তুই এখানে কি করছিস? আমি জিজ্ঞাসা করলাম, এসব কি করছেন, ছাড়ুন আমার নীলাকে। উনি আমাকে বলল, বৎস এটা তোমার নীলা নয়। আমি বললাম, এ আমার নীলা নয় তো কে আমার নীলা? উনি আমাকে বলল, এই শরীরটা হলো একজন নাগিনের শরীর, আর এই মেয়েটা একটা ইচ্ছাধারী নাগিন। আমি বললাম, ফালতু কথা বলার জায়গা পান না, আমি আপনার কথা বিশ্বাস করি না। নীলা কোনো সাপ নয়, নীলা হলো আমার স্ত্রী আর একজন সাধারণ মানুষ। ওঝা আমাকে বলল, বৎস তুমি কিন্তু ভুল করছো, এর জন্য তোমাকে পরে সমস্যায় পড়তে হবে। আমি ওঝাকে বললাম,
আমি আপনাকে এখানে এনেছিলাম ওই সাপটা এই বাড়িতে আসা যাতে বন্ধ করতে পারে। আর আপনি কি করছেন? আপনি আমার স্ত্রীকেই দোষারোপ করছেন। লাগবে না আপনার কোনো সাহায্য আমার। আমি অন্য কাউকে ডেকে নেব। আপনি এখন এখান থেকে চলে যান। ওঝা বলল, আমি এই মেয়েটার আসল রূপ বের না করা পর্যন্ত এইখানেই থেকে যাব। আমি বললাম, এখান থেকে চলে যান বলছি, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব বলে দিলাম। এবার ওই ওঝাটা একটু ভয় পেল, কারণ পুলিশরা এসব বিশ্বাস করে না, তারা তাকে ধরে নিয়ে যেতে পারে। এই ভয়ে উনি বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছে এই মেয়েটা একজন ইচ্ছাধারী নাগিন। ও খুব ভয়ঙ্কর, ও যে কোনো সময়ে যে কোনো কিছু করতে পারে। ওঝা যাওয়ার আগে আমার কাছে এগিয়ে এলো আর আমাকে বলে গেল, বৎস সাবধানে থেকো, আর হ্যাঁ, রাতের বেলা নিজের স্ত্রীর দিকে খেয়াল রেখো, তাহলেই সব বুঝতে পারবে। ওঝা আমাদের বাড়ি থেকে চলে গেল। উনি বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। নীলা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে ফেললো আর চিৎকার করে কাঁদতে থাকলো। মা আমার কাছে আসলো আর জিজ্ঞাসা করলো, এতক্ষণ যা কিছু হলো এসবের মানে কি ছিল? আমি মাকে বললাম, না মানে হয়েছে কি মা। মা ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, তোর এত বড় সাহস, এই বাড়িতে ওঝা নিয়ে এসে বাড়ির বউকে সবার সামনে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? আমি গালে হাত বোলাতে বোলাতে মাকে বললাম, আমার কথাটা একটু শোনো। মা বলল, না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর বোঝা উচিত ছিল এসব ওঝারা টাকার বিনিময়ে মানুষের সাথে মিথ্যে নাটক করে। মা আমার কোনো কথাই শুনল না। মা রেগে ওনার ঘরে চলে গেলেন। আমি বুঝতে পারছি না আমি কি করব এখন। আমি কি করতে গিয়ে কি করে ফেললাম। আমি আমাদের ঘরে গেলাম আর দরজার সামনে গিয়ে ডাকলাম নীলা বলে, নীলা প্লিজ আমার সাথে রাগ করো না। নীলা দরজা খুলছে না। আমি বললাম, নীলা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অনেকক্ষণ পর নীলা দরজা খুলল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আমি আর কখনো করব না। নীলাকে বললাম, প্লিজ এবার তো একটু হাসো। নীলা একটু হাসলো। কয়েকদিন পরের কথা, আমার বোন আমাদের বাড়ির পাশের খেতে গিয়ে সবজি তুলছে, কিন্তু একটা সাপ ওর পায়ে কামড় দিল। সাথে সাথে আমার বোন জোরে একটা চিৎকার দিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি ওকে সাপে কেটেছে। আমি ওকে ঘরে নিয়ে আসি। বাড়ির সবাই ভয় পেয়ে গেল যে এটা কোনো বিষাক্ত সাপ নয় তো। নীলা দৌড়ে এসে আমাদের সবাইকে সরে যেতে বলল। তারপর ওর মুখটা আমার বোনের পায়ে লাগালো, যেখানে সাপটা কেটেছে। লাগিয়েই বলল, ভয়ের কিছু নেই, এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা সাধারণ একটা সাপ। নীলার এই কাণ্ড দেখে মা আর আমি দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। নীলা এটা কি করলো? মা আমাকে তার ঘরে ডাকলো আর বলল, জুনায়েদ এটা আমি কি দেখলাম? আমিও মাকে বললাম, মা আমিও বিশ্বাস করতে পারছি না। মা আমাকে বলল, তার মানে ওই ওঝা যা বলেছে তা কি সত্যি? আমি মাকে বললাম, মা নীলা যদি সত্যি কোনো সাপ হতো আর ওর যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলেও আমাদের কোনো ক্ষতি করলো না কেন? মা বলল, তাই তো। আমি মাকে বললাম, তুমি নীলাকে কিছু বলো না, দেখা যাক কি হয়। সেদিন রাতের ঘটনা। আমি আর নীলা আমার ঘরেই শুয়েছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, কি করে বুঝবো নীলা মানুষ নাকি সাপ? আসলে আমি আমার চোখ দুটো বন্ধ করে ভাবছিলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম নীলা বিছানা থেকে উঠে পড়ল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে রাখলাম। নীলা আমার কাছে আসলো আর ভালো করে নিশ্চিত হয়ে নিল আমি ঘুমিয়ে পড়েছি কিনা। নীলা মনে করলো আমি ঘুমিয়ে পড়েছি। এবার নীলা আস্তে করে ঘরের দরজাটা খুলল আর বাইরে বেরিয়ে গেল। আমি এবার উঠে পড়লাম। এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে নীলা কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আমিও নীলার পিছু নিলাম। নীলা বাড়ির পাশে জঙ্গলে গেল। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা মস্ত বড় সাপ নীলাকে পেঁচিয়ে ধরল। আবার কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর আমাদের ঘরে চলে এলাম। আমি ঘরে বসে রইলাম। একটু পর নীলা চলে এলো আর আমাকে জেগে থাকতে দেখে খুবই অবাক হলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? নীলা বলল, না মানে বাথরুমে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যে বলিস না, তুই যেখানে গিয়েছিলি আমিও সেখানেই গিয়েছিলাম, তোর পিছু পিছু। আমি এবার নীলার চুলের মুঠি ধরে ফেললাম আর জিজ্ঞাসা করলাম, বল কে তুই? নীলা বলল, আমি তোমার নীলা। আমি হাতে একটা ছুরি তুলে নিলাম আর নিজের গলায় ধরে বললাম, বল তুই কে? যদি তুই না বলিস তাহলে আজকে নিজেকে শেষ করে দেব। নীলা বলল, প্লিজ এসব করো না,
আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্যই তো এত কিছু করা। বলছি আমি কে। আমি হচ্ছি নীলা বলল, আমি হচ্ছি একটা ইচ্ছাধারী নাগিন। এই কথাটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, ওই ওঝা যা বলেছে তাহলে তার সবই সত্যি? নীলা বলল, হ্যাঁ, সবই সত্যি। আমি ঠাস করে নীলার গালে একটা চড় বসিয়ে দিলাম আর বললাম, কি ক্ষতি করেছিলাম তোকে যে আমার সাথে এত বড় একটা মিথ্যে নাটক করলি? নীলা বলল, আমি তোমার সাথে কোনো মিথ্যে নাটক করিনি, তুমি বিশ্বাস করো। আমি নীলাকে বললাম, আমি আর তোকে বিশ্বাস করি না। তুই একটা প্রতারক। তুই আমাকে ঠকিয়েছিস এবং আমার মা বাবাকেও ঠকিয়েছিস। আমি তোর মতো মেয়ের সাথে থাকতে চাই না। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমার পিঠ ওর হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছিল। আমি এক ঝটকায় নীলাকে ছাড়িয়ে নিলাম আর ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, বিয়ের দিন যারা তোর বাবা মা ছিল ওরা কারা? নীলা বলল, ওনারা সত্যি ওর বাবা মা। মানুষ রূপে এসে ওনারা নাকি বিয়েটা দিয়েছে। আমি তো নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না। যাদের সাথে আমি খেলাম, থাকলাম, ঘুরলাম, তারা নাকি মানুষই না, তারা নাকি এক একজন সাপ। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, তাহলে প্রতিদিন তোর কাছে যে সাপটা আসে ওটা কে? নীলা চুপ করে আছে। আমি ধমকের সুরে জিজ্ঞাসা করলাম, বল ওটা কে? নীলা বলল, ওটা ওর বোন। আমি জিজ্ঞাসা করলাম, তোকে পেঁচিয়ে ধরে থাকার মানে কি? নীলা আমাকে বলল, ও এখন সাপ ঠিকই, কিন্তু ওর শরীরে এখন না আছে কোনো বিষ, না আছে কোনো শক্তি। ওকে নাকি এই মানুষ রূপে থাকতে অনেক শক্তির প্রয়োজন হয়, তাই ওর বোন প্রতিদিন এসে ওকে শক্তি দিয়ে যায়। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, তুই আমাকে কেন বিয়ে করলি? আমি তোর কি ক্ষতি করেছি? নীলা বলল, বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করেছি। নীলা আরো বলল, যেদিন ও আমাকে প্রথম দেখে ওই দিন থেকেই নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। তারপর আমাকে বিয়ে করার জন্য এত নাটক। আমি বললাম, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। তোর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। নীলা বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জুনায়েদ। আমি বললাম, কখনো দেখেছিস একটা সাপ আর মানুষকে একসাথে থাকতে? আজ শুধু তোর জন্য আমার সন্তানের এই অবস্থা। আমার সন্তানকে এত কষ্ট পেতে হচ্ছে। আর এই প্রথম পৃথিবীতে কোনো অর্ধমানব আসতে চলেছে। আর এসব কিছুর জন্য তুই দায়ী। আমি নীলাকে আরো বললাম, আমি এখন বাইরে চলে যাচ্ছি। আমি চাই না তুই আর এই বাড়িতে থাকিস। আমি কোনো নাগিনের সাথে ঘর করতেই চাই না। আমি আরো বললাম, আমি বাইরে থেকে এসে যেন তোকে আর এই বাড়িতে না দেখি। যদি দেখি তাহলে আমার মায়ের কসম, আমি আমার জীবন শেষ করে দেব। এই বলে আমি বাইরে বেরিয়ে আসতে চাইলাম। নীলা আমার পা দুটো জড়িয়ে ধরলো আর বলল, জুনায়েদ, দয়া করো আমাকে, এমন কসম দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি বললাম, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমার শেষ কথা শুনে রাখ। আমি যদি এসে তোকে এই বাড়িতে পাই তাহলে তুই আমার মরা মুখ দেখবি। নীলা এবার আমার পা ছেড়ে দিল আর বলল, না, আমি তোমাকে হারাতেই চাই না। তুমি যা বলবে আমি তাই করব। আমি আমাদের ঘর থেকে চলে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি বৃষ্টিতে ভিজছিলাম আর চিৎকার করে কাঁদছিলাম। আমার কান্নাগুলো বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। আসলে আমি এটা মেনে নিতে পারছি না যে আমার ভালোবাসার মানুষ একটা নাগিন। আমি বুঝতে পারছি না নীলাকে ছাড়া আমি কিভাবে থাকবো। যে মেয়েটাকে একবার না দেখলে আমার রাতে ঘুম হয় না, সেই মেয়েটাকে আমার সারা জীবনের জন্য হারাতে হবে। আর এতে আমার কিচ্ছু করারও নেই, কারণ একটা সাপের সঙ্গে একটা সাধারণ মানুষ কখনো সংসার করতে পারে না। আমার খুব কষ্ট হচ্ছিল নীলার কথা ভেবে। আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। আমি আমার বন্ধুর বাসায় চলে গেলাম। গিয়ে বন্ধুকে ডাকলাম। বন্ধু আমাকে দেখে খুবই অবাক হলো আর জিজ্ঞাসা করলো, তুই এত রাতে আমাদের বাড়িতে? আমি গিয়ে আমার বন্ধুকে জড়িয়ে ধরলাম আর বললাম, বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। আমার বন্ধু বলল, কি হয়েছে, আমাকে সব খুলে বল। ও আমাকে ভেতরে নিয়ে গেল। আমি বললাম, নীলা একটা ইচ্ছেধারী নাগিন। আমি এখন কি করব বল? আমি নীলাকে ছাড়া বাঁচবো না। আমার বন্ধু বলল, এসব কিছুর সমাধান একজনই দিতে পারে, সে হলো ওই ওঝা। আমি বললাম, তুই ঠিক বলেছিস, চল আমরা এক্ষুনি ওনার কাছে যাব আর ওনার সাথে দেখা করব। আমরা দুজন তখনই বেরিয়ে পড়লাম। আমরা দুজনে ওঝার আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। আমাকে দেখেই ওই ওঝা বলল, এসো বৎস। আমি জানতাম তুমি আমার কাছে আসবেই, কারণ তোমাকে যে আসতেই হতো।
আমি ওঝার পায়ে ধরে বললাম, আমি নীলাকে ছাড়া বাঁচবো না, আপনি যে কোনো মূল্যে নীলাকে আমার করে দিন। ওঝা একটু মুচকি হেসে বলল, নীলা তো তোমাকে সত্যি ভালোবাসে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে কি বলছেন এসব? ওঝা বলল, আমি এরকম প্রেম কখনো দেখিনি। একটা ইচ্ছেধারী নাগিন একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে তা আমি আগে কখনো দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন? উনি বলল, উনি আমাদের বাড়ি থেকে চলে আসার পর এসব নিয়ে সাধনায় বসেছিলেন, আর তারপর এসব কিছুই জানতে পারে। আমি বললাম, আমি এখন কি করব বলুন? ওঝা বলল, আগামী 3 দিন পর অমাবস্যা। ওই দিন নীলা একটা বিশেষ বস্তু পান করে পরিপূর্ণ একজন নাগিনের রূপে পরিণত হবে। তোমাকে নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে, তবেই ওকে মানুষ রূপে ফিরে পাবে তুমি। ওকে চোখে চোখে রাখো, এটাই একমাত্র উপায়। আমি আমার বন্ধুকে বললাম, তাড়াতাড়ি বাড়ি চল। আমরা ওঝার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। আমি শুধু ভাবছিলাম কখন বাড়ি পৌঁছাবো, আমার মাথা কাজ করছিল না। আমরা বাড়ি পৌঁছে গেলাম। যেতেই মা আমাকে বলল, জুনায়েদ, নীলা সকাল থেকে বাড়ি নেই, কোথায় যেন চলে গেছে। আমি মায়ের কথা শুনে মাটিতে বসে পড়লাম আর চিৎকার করে কাঁদতে থাকলাম। মা জিজ্ঞাসা করলো, কি হলো বাবা, এভাবে কাঁদছিস কেন? মাকে বললাম, মা, নীলা আমাকে ছেড়ে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। মা বলল, এসব কি বলছিস তুই জুনায়েদ? নীলা চলে গেছে মানে? আজ আর লুকিয়ে লাভ নেই। আমি মাকে সব সত্যি কথা বলে দিলাম আর বললাম নীলা একজন ইচ্ছেধারী নাগিন। আর আমার কথা শুনে মা খুবই অবাক হলো। মা বলল, নীলা যদি একটি নাগিন হয় তাহলে ওর চলে যাওয়াতেই তো মঙ্গল হয়েছে। আমি মাকে বললাম, মা, আমি নীলাকে ছাড়া বাঁচবো না, আর আমি জানি নীলাও আমাকে ছাড়া বাঁচবে না। মা আমাকে জিজ্ঞাসা করলো, যদি তোকে ছাড়া নীলা নাই বাঁচবে তাহলে তোকে ছেড়ে গেল কেন? আমি মাকে বললাম, সে কথা আমি তোমাকে বলতে পারবো না, শুধু মনে রেখো নীলা তোমার ছেলের ভালোর জন্যই তোমার ছেলেকে ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত। মেয়েটা যে আমাকে সত্যি ভালোবাসতো তার প্রমাণ সে নিজেই দিয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি আবার ওই ওঝার আশ্রমের দিকে ছুটলাম। ওখানে গিয়েই ওঝার পা দুটো জড়িয়ে ধরলাম আর বললাম, নীলা আমাকে ছেড়ে চলে গেছে, নীলা আর আমার বাড়িতে নেই। আমি তাহলে কিভাবে ওকে মানুষ রূপে ফিরিয়ে আনবো? ওঝা বলল, নিরাশ হয়ো না বৎস, আমাকে একটু সময় ভাবতে দাও। ওঝা সাহেব চোখ বন্ধ করে ভাবতে লাগলো। অনেকক্ষণ পর চোখ খুলে বলল, ওরা সবাই এমন একটা স্থানে মিলিত হবে যার চারপাশে থাকবে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি ওঝাকে বললাম, আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, আর আমি নীলাকে ওইখানেই ওই সাপের সাথে দেখা করতে দেখেছি। ওঝা বলল, তাহলে আমি নিশ্চিত ওরা সবাই ওই জায়গাতেই আসবে ওই বস্তু পান করার জন্য। আমি বললাম, তাহলে আমি কি করব বলুন? ওঝা সাহেব আমাকে বলল, তোমাকে আগামী 2 দিন পর অমাবস্যার রাতে ওই স্থানে যেতে হবে, আর নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে, তবেই ও একজন মানুষ রূপে ফিরতে পারবে। আমি ওই ওঝা সাহেবকে জিজ্ঞাসা করলাম, কিন্তু নীলার পেটে যে অর্ধমানব আছে তার কি হবে? ওই বাচ্চাটাকে কি করব? ওঝা বলল, ভয় পাওয়ার কিছু নেই, ওটা কোনো অর্ধমানব নয়, ওটা তোমার মতোই একজন মানুষ। নীলা প্রতিদিন যে ওর বোনের সাথে শক্তি নিত, তখন বিষক্রিয়ার ফলে ওই বাচ্চাটার অবস্থা এমন হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে উপায়? ওঝা বলল, নীলা যখন সাধারণ মানুষ রূপে ফিরে আসবে তখন ওই বিষক্রিয়া কেটে যাবে, আর আস্তে আস্তে বাচ্চাটাও মানুষের রূপ ফিরে পাবে। ওঝা আরও বলল, তোমাকে শুধু নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে। আমি ওঝার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাড়ি এসে আমার ঘরে চলে গেলাম। ঘরটায় ঢুকতেই শূন্যতা অনুভব করলাম। এই শূন্যতা যে নীলার শূন্যতা। পুরো ঘরটা নিস্তব্ধ লাগছে, আমার কেমন জানি লাগছে। আসলে কখনো একা একা থাকিনি নীলাকে ছাড়া। অমাবস্যা আসতে আরও 2 দিন বাকি। জানি না এই 2টো দিন আমার কিভাবে কাটবে। অনেক কষ্টে ও বহু প্রতীক্ষার পর সেই কাঙ্ক্ষিত অমাবস্যা আসলো। আমি সন্ধেবেলা থেকে রেডি হয়ে বসেছিলাম। আমি নীলাকে ছেড়ে থাকতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার লক্ষ্য এখন একটাই ছিল, যে কোনো উপায়ে নীলাকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে। আমি ঠিক রাত 12টায় বাড়ি থেকে বেরোলাম আর জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। চারিদিকে খুব ঘুটঘুটে অন্ধকার ছিল। আমি কিছু দূর হাঁটার পর জঙ্গলের মাঝখানে পৌঁছে গেলাম। এবার আমি খেয়াল করলাম জঙ্গলের মাঝখানে কিছু একটা আলো দেখা যাচ্ছে। আসলে আলো বললে ভুল হবে, ওই জায়গাটুকু দিনের আলোর মতন পরিষ্কার ছিল। আমি দেখতে পেলাম ওই জায়গায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমি ওই লোকগুলোর মধ্যে নীলার বাবা মাকেও দেখতে পেলাম। আমি এগিয়ে গেলাম, কিন্তু নীলাকে কোথাও দেখতে পেলাম না। একটু পর নীলা পেছন থেকে বেরিয়ে এলো।
নীলা আসতেই ওর বাবা নীলার হাতে একটা পাত্র দিল আর বলল, নীলা তুই একমাত্র এটা পান করিসনি, আর সবাই পান করেছে, নে পান করে সারা জীবনের জন্য নাগিন রূপে ফিরে আয়। নীলা পাত্রটা হাতে নিল, আর যেই পান করতে যাবে ঠিক তখনই আমি আড়াল থেকে দৌড়ে গিয়ে নীলার মুখ থেকে পাত্রটা কেড়ে নিলাম আর জঙ্গলের ভেতরে ছুঁড়ে মারলাম। আমি নীলাকে বললাম, নীলা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নীলার বাবা তার সাপের রূপে ফিরে এলো আর আমাকে তার লোকের সাহায্যে চেপে ধরলো আর বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নাগিন হওয়া নষ্ট করলি, আজ তোকে মরতে হবে। আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নীলা এবার রেগে গেল আর ওর বাবাকে বলল, বাবা জুনায়েদকে ছেড়ে দাও, ওর কিছু হলে তুমি যে আমার বাবা সেটা আমি ভুলে যাব। নীলার বাবা আমাকে ছেড়ে দিল, আমি মাটিতে পড়ে গেলাম। নীলা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে কোলে তুলে নিল আর বলল, তুমি ঠিক আছো তো? আমি নীলার মুখে আমার হাতটা আলতো করে বুলিয়ে বললাম, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না নীলা। আমি খেয়াল করলাম নীলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের এই ভালোবাসা দেখে ওখানকার সবাই তাদের চোখের কোণে জল মুছতে বাধ্য হলো। নীলার বাবা বলল, নীলা তুই কিন্তু সারা জীবনের জন্য তোর নাগিন রূপ হারালি। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাবা আমি নাগিন হয়ে নয়, জুনায়েদের স্ত্রী হয়ে বাঁচতে চাই। নীলার বাবা বলল, তাহলে আমরা আর কিচ্ছু বলবো না, ভালো থাকিস। নীলার বাবা সহ পুরো পরিবার জঙ্গলের ভেতরে চলে গেল। আমি নীলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আমি নীলার কাঁধে ভর দিয়ে বাড়ি চলে আসলাম। নীলা মানুষ রূপে ফিরে আসার কিছুদিন পর নীলার পেটের বাচ্চাটাও স্বাভাবিক রূপে ফিরে এসেছে। আসলে বিষ কেটে যাওয়ার পর বাচ্চাটা আর অর্ধমানব নেই, একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে। নীলার কোল জুড়ে এসেছে একটা ফুটফুটে কন্যা সন্তান। আমরা অনেক খুশি ছিলাম। তারপর আর কখনো নীলার এই নাগিন রূপটা আর প্রকাশ পায়নি। এভাবেই শেষ করছি আজকের গল্প অর্ধমানব। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে, গল্পটা ভালো লাগলে, আমার নেল আর্টস ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে। কাল আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আর সেখানে তোমাদের জানতে চেয়েছিলাম যে তোমরা কোন ধরনের গল্প শুনতে চাইছো। তো তোমরা অনেকেই বলেছিলে কেউ রোম্যান্টিক গল্প শুনতে চাইছো, কেউ নাগিনের গল্প শুনতে চাইছো, বা কেউ ভূতের গল্প শুনতে চাইছো। তার মধ্যে অর্ধনাগিনের গল্প আর রোম্যান্টিক গল্পটাতে বেশি ভোট পড়েছিল, আর সেই জন্য আমি আজকে তোমাদের জন্য একটা অর্ধনাগিনের গল্প নিয়ে এলাম। এরপর নিশ্চয়ই আমি রোম্যান্টিক গল্প তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তো ততক্ষণ ভিডিওটা এনজয় করো, আমার আরও যে গল্পগুলো পোস্ট করা রয়েছে সেগুলো এনজয় করো। নেক্সট দিন থেকে তোমরা যারা আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি পড়ে তোমাদের শোনাবো, তাই চটপট এই ভিডিওটাতে একটা কমেন্ট করে দাও।